পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র পশ্চিমবঙ্গের দার্জিলিং, বেশ কয়েকজন হতাহত। সন্ত্রাসীদের মদদ রয়েছে দাবি মমতার। কাল শুরু হচ্ছে ব্রেক্সিট আলোচনা। দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশি সহ ৩০ লাখ ইউরোপীয় অভিবাসী। জাতীয় ঐক্যের ডাক রানী এলিজাবেথের। এবং পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭, আহত অর্ধশতাধিক। নিয়ন্ত্রণে কাজ করছে ১৫০০-এরও বেশি দমকল কর্মী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে আলাদা রাজ্যের দাবিতে অব্যাহত বিক্ষোভ ও সহিংসতায় গোর্খা জনমুক্তি মোর্চার ৪ সমর্থক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে আহত হয়েছেন দুপক্ষের প্রায় অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ছোড়ার খবর অস্বীকার করে চলমান উত্তেজনার পেছনে সন্ত্রাসীদের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং। আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার লাগাতার হরতালের অংশ হিসেবে আন্দোলনকারীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভে পুলিশের গুলিতে জনমুক্তি মোর্চার অন্তত ৪ সমর্থক নিহতের দাবি করে দলটি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে নিহতের আলাদা সংখ্যা উল্লেখ করা হলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও রাজ্য সরকার এ খবর অস্বীকার করেছে। একই দিন দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৫ সদস্য আহত হন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দার্জিলিংয়ে আজ যা হচ্ছে তার পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। একদিনে এই সংকট তৈরি হয়নি। অনেকদিন ধরে পাহাড়ি অঞ্চলের মানুষকে কোনো একটি অপশক্তি অস্ত্র দিয়ে আসছিল। সেই অস্ত্র হাতে পেয়ে উপজাতীয়রা সহিংস হয়ে উঠেছে। পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। কিছু বিপথগামী লোক অকারণে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যেই শনিবার রাজ্য সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমে আসে নেপালি ভাষাভাষী গোর্খা জাতিগোষ্ঠীর নারীরা। আমরা যখনই বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন শুরু করলাম, তখনই এখানে রাজ্য সরকার অনেক পুলিশ মোতায়েন শুরু করলো। তাদেরকে বলতে চাই, ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা পুরো পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা চাইছি না, আমরা শুধু আমাদের গোর্খাল্যান্ড চাই। গত সপ্তাহে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করে গোর্খা জনমুক্তি মোর্চা। এরপর থেকেই পার্বত্য অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে। চলমান এই সংঘাতে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ সরে আসলেও এখনো অনেকে আটকে আছেন। কাল তো অচানক বন্ধ হয়ে গেছে। কয়েকদিন ধরে বাস চলাচল বন্ধ। অনেকের কাছে শুনি বাস আসবে, তাই অপেক্ষায় আছি। যন্ত্রণাদায়ক অপেক্ষার প্রহর কাটানো ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। বেশ কয়েকদিন ধরে দোকানপাট সহ সবকিছু বন্ধ। খাদ্য পানীয় কেনার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। সব জায়গায় শুধু পুলিশ মোতায়েন রয়েছে। সর্বদা একটা উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় যারা দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের অনেকেই সফর বাতিল করছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট বাস্তবায়নে আগামী ১৯শে জুন সোমবার নির্ধারিত সময়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট প্রক্রিয়ার সঙ্গে ঝুলে আছে যুক্তরাজ্যে বসবাসরত ৩০ লাখ ইউরোপিয়ান অভিবাসীর ভাগ্য। ইউভুক্ত দেশগুলোর পাসপোর্ট পাওয়ার পর বিপুল সংখ্যক বাংলাদেশি তাদের সন্তানদের ভবিষ্যতের আশায় দীর্ঘদিনের বসতি গড়া দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ব্রিটেনে। এই ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে তারাও শঙ্কার মধ্যে রয়েছেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় ২০০১ সালে দেশ ছেড়ে ইতালিতে আসেন কুমিল্লার আবু তাহের। সেখানে বসতি গড়ে পরিবার নিয়ে কাটিয়ে দেন দীর্ঘ ১৬টি বছর। ২ ছেলে ১ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা বাণিজ্যের সব গুটিয়ে ইতালি থেকে ৬ মাস আগে চলে আসেন লন্ডনে। এখানে বাঙালি কমিউনিটি খুব বড় ভালো এবং বাঙালি লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো। এখন আমাদের যে ব্রেক্সিট যে ইস্যুটা, এটা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পালা দিছে।
সোমবার শুরু হতে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট আলোচনা। এই প্রক্রিয়ায় অভিবাসন ও মুক্ত বর্ডার ইস্যু নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব এবং দর কষাকষি হবে বলে মনে করছেন অনেকে। ব্রেক্সিট ইস্যুতে আমার মনে হয় মুক্ত বর্ডার যে সংক্রান্ত যে ব্যাপারটা, এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। এটা ব্রিটেন যেমন গুরুত্ব দিচ্ছে, ঠিক ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একইভাবে এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে। এখন দর কষাকষির একটা পর্যায়ে এসে এটা কোথায় যেয়ে দাঁড়ায় এটা কিন্তু দেখার বিষয়। তবে আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো রকম ছাড় দিতে চাইবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাই কিন্তু মুক্ত বর্ডার। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে যদি কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়, তাহলে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে ব্রিটেনে অবস্থানরত ইউরোপিয়ান পাসপোর্টধারী এসব বাংলাদেশিদের অনেকেই। আর তাই কোনোভাবেই ব্রেক্সিট প্রক্রিয়াকে সমর্থন করছেন না তারা। আমরা অ্যাকচুয়ালি ব্রেক্সিটটা চাই না, আমরা ইউরোপের সাথে থাকাটাই চাই। এখন ব্রেক্সিট যদি কার্যকর করা হয়, আমরা যদি চলে যেতে হয়, তাহলে আমরা কি করব এটা আমাদের ভেবে পাচ্ছি না। বিগত 5 বছরে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে হাজার দশেক বাংলাদেশি পরিবার ব্রিটেনে পাড়ি জমান। কিছুটা উন্নত জীবনের আশা এবং সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘদিনের ইউরোপ জীবন ছিন্ন করে এসব বাংলাদেশিরা পাড়ি জমায় ব্রিটেনে। এখন এই ব্রেক্সিট ইস্যুর কারণে শঙ্কায় রয়েছেন তাদের ভাগ্য। তাদেরকে কি ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে, নাকি কঠিন সত্যের বেড়াজালে জর্জরিত করা হবে তাদের? এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের লন্ডনে গ্রেনফিল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর দেশ জুড়ে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ম্যানচেস্টার ও লন্ডনে পরপর হামলা, নির্বাচনে অনিশ্চিত ফলাফল এবং পশ্চিম লন্ডনে অগ্নিকাণ্ডে দেশ বিপদের মুখে পড়েছে উল্লেখ করে রানী বলেন, এমন পরিস্থিতিতে শুরু হওয়া বিক্ষোভ ব্রিটিশদের মাঝে বিভাজন তৈরি করতে পারে। এদিকে গ্রেনফিল টাওয়ারে আগুনের ঘটনায় শনিবার পর্যন্ত 58 জন নিহতের খবর নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে শনিবার বাকিংহাম প্যালেস চত্বরে এক রাজকীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। স্বামী প্রিন্স ফিলিপ ও পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পশ্চিম লন্ডনে গ্রেনফিল টাওয়ারে ভয়াবহ হামলায় নিহতদের স্মরণে ওই অনুষ্ঠানে 1 মিনিট নীরবতা পালন করেন রানী এলিজাবেথ। ম্যানচেস্টার ও লন্ডনে হামলা এবং গ্রেনফিল টাওয়ারে আগুনের ঘটনার জেরে দেশজুড়ে চলমান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এদিন জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিবৃতিতে রানী বলেন, নির্বাচনে অনিশ্চিত ফলাফলের পর অগ্নিকাণ্ডের মতো এমন দুর্যোগে বিপদের মুখে পড়েছে ব্রিটেন। এই দুঃসময়ে ঐক্যের বদলে বিভক্তি জাতিকে আরও সংকটের মুখে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেন রানী। গ্রেনফিল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিখোঁজ ও নিহতদের প্রতি শনিবারও সমবেদনা জানায় শত শত মানুষ। দেয়ালিকায় বিভিন্ন শোক বার্তার পাশাপাশি ঘটনার ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। নিহতদের স্মরণে একই দিন পাশের সেন্ট পিয়ার্স গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর মধ্যেই প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে শনিবার দেখা করেন স্বজন হারানো বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার বৈঠকে ঘটনার যথাযথ তদন্ত ও স্বজনের মরদেহ ফিরে পাওয়ার দাবি তুলে ধরেছে আমরা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন। গত বুধবার গভীর রাতের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ভবনটি থেকে বেঁচে যাওয়া বাসিন্দারা। তবে শনিবার পর্যন্ত 58 জন নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। ওই রাতে ভবনটি থেকে যারা বের হতে পারেননি সবাই মারা গেছেন বলে মনে করছি আমরা। এখন পর্যন্ত 52টি পরিবারের সদস্য নিখোঁজের অভিযোগ পেয়েছি। তাদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করতে দমকল বাহিনী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। এদিকে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী থেরেসা মে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে দ্রুত তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটের বাইরে অন্তত 2000 মানুষ বিক্ষোভে অংশ নেয়। প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে ব্রিটিশদের জন্য লজ্জাজনক পরিস্থিতি ডেকে এনেছেন বলেও অভিযোগ করেন তারা। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে কনজারভেটিভ পার্টির সম্ভাব্য জোটের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল গ্রেনফিল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর তা আরও জোরালো হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কলম্বিয়ার বোগোটায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ১১। সন্ত্রাসী হামলা দাবি সরকারের। রাজধানীতে নিরাপত্তা জোরদার। পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি। বিভিন্ন যানবাহনেও আগুন ধরে যাওয়ায় অনেকে হতাহত হন বলে জানা গেছে। নিহতের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য রয়েছেন। দাবানল অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্তুগালের পেড্রোগা শহর কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১৫০০-এরও বেশি সদস্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্কেলো রেবেলো। উষ্ণ আবহাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার কারণেই এ দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার পর্তুগালের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গেল বছরের অক্টোবরে দেশটির পর্যটন শহর মেডেইরাতে দাবানলে বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া ৪০টি বাড়ি সহ পুড়ে যায় অন্তত ৫,৪০০ হেক্টর বনাঞ্চল। জাপান সাগরে ফিলিপিন্সের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ৭ নাবিকের মরদেহের সন্ধান মিলেছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উদ্ধারকর্মীরা মার্কিন রণতরী এইএসএস ফিটজেরাল্ডের ক্ষতিগ্রস্ত অংশে ঢুকে ৭ নাবিকের মরদেহের সন্ধান পায়। তাদের শনাক্ত করতে মরদেহগুলো জাপানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার জাপান সমুদ্র সীমায় টহলরত মার্কিন রণতরীর সঙ্গে ফিলিপিন্সের একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের ধাক্কায় মার্কিন নৌবাহিনীর ৭ নাবিক নিখোঁজ হয়। ওই ঘটনায় আহত হয় আরো ২ জন। তবে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের কারণ এখনো অস্পষ্ট। মার্কিনের যুদ্ধজাহাজটি বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি। সে কারণে এটি কিভাবে ৭৩০ ফুট দীর্ঘ বিশাল বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৫০৫ ফুট দীর্ঘ ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড ১৯৯৫ সালে প্রথম সাগরে নামে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন কর্তৃপক্ষ এটি মোতায়েন করেছিল। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন যে নিষেধাজ্ঞার বিল পাশ করেছে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির কারণে মস্কো ওয়াশিংটনের মধ্যে আরও দূরত্ব বাড়বে। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান পুতিন। তিনি বলেন, একটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে শুধু ওই দেশটিই ক্ষতিগ্রস্ত হয় না, অন্য দেশগুলোর ওপরও এর প্রভাব পড়ে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পর জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এই বিষয়ে উদ্বেগ জানায়। গেল শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, আমরা যে কোনো দেশের উপর অবরোধ আরোপের বিরোধী, কারণ এর প্রভাব তৃতীয় দেশগুলোর উপর পড়ে থাকে। Это люди, которые заслуживают самого пристального контроля за распространением, а точнее не распространением. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট দেনার পরিমাণ ৩১,৫৬,০০,০০০ $, বলে নতুন এক তথ্যে জানা গেছে। শুক্রবার মার্কিন সরকারের এথিক্স দপ্তর প্রেসিডেন্টের আর্থিক বিবরণী প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্র ও জার্মান ঋণদাতারা ট্রাম্পের কাছে এ অর্থ পাবেন। প্রতিবেদনে বলা হয়, জার্মান ভিত্তিক একটি ব্যাংক থেকে $১৩ কোটি ঋণ নিয়েছে ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। ২০১৬ এবং ২০১৭ এর প্রথমার্ধের হিসেব অনুযায়ী ট্রাম্পের আয় $৫৯,৪০,০০,০০০। তার মোট সম্পত্তির পরিমাণ $১৪০ কোটি। ৯৮ পৃষ্ঠার ওই বিবরণীতে দেখা যায়, ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন রিসোর্ট মার এ লাগোর আয় আগের তুলনায় বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে চালু হওয়া ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল থেকে মার্কিন প্রেসিডেন্ট অন্তত $২ কোটি আয় করেছেন বলেও জানানো হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় অংশ $১১,৫৯,০০,০০০ এসেছে মায়ামির গলফ রিসোর্ট থেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পরমাণু বোমা নিষিদ্ধের দাবিতে পথে নেমেছে নারীরা। শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন ব্রায়ান্ট পার্কে সমবেত হন কয়েকশো নারী। তারা র্যালি করে জাতিসংঘের সদর দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করে। ১৯১৫ সালে হেগ শহরে প্রতিষ্ঠিত নারীদের প্রাচীনতম সংগঠন ওমেন্স ইন্টারন্যাশনাল লীগ ফর পিস অ্যান্ড ফ্রিডমের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলা থেকে বেঁচে আসা মানুষের সংঘ হিবাকুসার সদস্যরা সহ বিভিন্ন দেশের নারীরা এতে অংশগ্রহণ করেন। বিশ্বের 130টি দেশের নেতা যখন জাতিসংঘে পরমাণু নিষিদ্ধ চুক্তি স্বাক্ষরের সমঝোতা আলোচনা করছে, তখন বিক্ষোভের মাধ্যমে এই ধরনের উদ্যোগের প্রতি সমর্থন জানানো হলো। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ফ্রান্সে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর দলের বিজয়ের আভাস। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। কলম্বিয়ার বোগোটায় একটি শপিং মলে বোমা বিস্ফোরণে 3 নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 11 জন। নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিক বলে জানা গেছে। সরকার একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে, তবে এখন পর্যন্ত কারো পক্ষ থেকে এর দায় স্বীকার করা হয়নি। এক টুইটার বার্তায় বোগোটা শহরের মেয়র ইনরিক প্যানালোসা জানান, রোববার শহরটির একটি শপিং মলে নারীদের শৌচাগারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গার্দেজ শহরে তালেবানের হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। রোববার ভোরের দিকে পাকতিয়া প্রদেশের রাজধানী গার্দেজ শহরে পুলিশ সদর দপ্তরের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনার পরপরই তালেবান এর দায় স্বীকার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, পুলিশ সদর দপ্তরের প্রবেশ মুখে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। পরে আরো 4 হামলাকারী প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে 2 জন নিহত হয় এবং অন্য 2 জন শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় 30 জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। Taking on one of the most dangerous jobs in the country. They immediately become the victims of this latest. এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর গুলিতে এক আফগান সেনা সদস্য নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শনিবার উত্তরাঞ্চলীয় মাজারি শরীফ এলাকার সেনা ঘাঁটিতে এক আফগান সেনা সদস্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করলে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আফগান সেনা সদস্যের সম্পর্কে এর বেশি কিছু জানায়নি মার্কিন সেনাবাহিনী। তবে এই ঘটনাকে একটি দুর্ঘটনা বলে দাবি করেছে আফগান সেনাবাহিনী। ঠিক 1 সপ্তাহ আগে দেশটির নানগারহার প্রদেশে একই ধরনের হামলায় 3 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছিল। এছাড়া গেল বছরের আগস্ট মাসে হেলমান্দ প্রদেশে মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত 22 আফগান সেনা সদস্য নিহত হয়। এর পরের মাসে মার্কিন বিমান হামলায় আরও 8 সেনা সদস্য নিহত হয়। এদিকে সামরিক অভিযানের মাধ্যমে আফগানিস্তানের চলমান সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার আফগানিস্তানের কাবুল সফরে এসে তিনি বলেন, চলমান সংঘাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সংকট সমাধানে সব পক্ষকে আলোচনার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ইয়েমেনের একটি মার্কেটে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে সাদা জেলার সাআদা প্রদেশের আল মুশনাক মার্কেটে বোমা হামলার এ ঘটনা ঘটে। এ সময় ঈদ উল ফিতরের কেনাকাটার জন্য বহু মানুষ সেখানে অবস্থান করছিলেন। এই হামলার শিকার হয়েছে ইয়েমেনের ত্রাণ কর্মীরাও। একটি মার্কেটে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করে সৌদি জোট। 2015 সাল থেকেই ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে দেশটির সাধারণ নাগরিক ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। এ পর্যন্ত তাদের হামলায় 12,000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত 5 সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 8 জন।
দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শনিবার সশস্ত্র সন্ত্রাসীরা একটি সেনা ক্যাম্পে ঢুকে অতর্কিত হামলা চালায়। পরে সন্ত্রাসীরা সেনাবাহিনীর 9টি গাড়ি পুড়িয়ে দেয় বলেও জানানো হয়। হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে সেনাবাহিনীর ধারণা আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরা আল ইসলাম এ হামলা চালিয়ে থাকতে পারে। মিশরের শীর্ষ সরকারি কৌঁসুলি হিশাম বারাকাতকে হত্যার দায়ে 30 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কায়রোর একটি আদালত। 2015 সালে জুন মাসে গাড়ি বোমা হামলায় হিশাম বারাকাত নিহত হন। মিশরে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনি সরকারের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা। 2013 সালে মিশরের মুসলিম ব্রাদারহুড সমর্থিত সরকার উৎখাত হওয়ার পর থেকে বারাকাত হাজার হাজার ইসলামপন্থীদের বিচারের মুখোমুখি করলে দণ্ড দেয়া হয় শত শত ইসলামপন্থীকে। গেল বছর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করলে তাতে দেখা যায় কয়েকজন ব্যক্তি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং তারা হামাসের কাছ থেকে প্রশিক্ষণের জন্য গাজায় ফিরে গিয়েছিল বলে জানায়। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে বড় ধরনের জয়ের দ্বারপ্রান্তে দেশটির মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল রিপাবলিক অন দ্য মুভ LREM বড় শহরের ভোট কেন্দ্রগুলোতে রাত 8টা পর্যন্ত এবং দেশের অন্যান্য কেন্দ্রে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ধারণা করা হচ্ছে আজকের নির্বাচনে 577টি আসনের মধ্যে 400 আসনই ম্যাক্রোর দল পাবে। এর আগে 11ই জুন 15তম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পুরনো দলগুলোকে পেছনে ফেলে 28.21% ভোট পায় ম্যাক্রোর দল। 21.5% ভোট পেয়ে এরপরই আছে মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি। কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে মাত্র 13.2% ভোট। দ্বিতীয় দফা নির্বাচনে ম্যাক্রোকে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রক্ষণশীল দলগুলো। তাদের আশঙ্কা, ম্যাক্রোকে ভোট দিলে তার হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হবে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে 48 ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সরকারি বাহিনী। শনিবার স্থানীয় সময় সকাল 9টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানান সিরীয় এক সেনা কর্মকর্তা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, মানবিক কারণে আসাদ বাহিনী এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। জাতিসংঘের উদ্যোগে আগামী 10ই জুলাই জেনেভায় সিরিয়া শান্তি আলোচনায় এই যুদ্ধবিরতির প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি বাহিনীর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আহ্বান জানায় সংস্থাটি। ইরাকের মসুলে জঙ্গি গোষ্ঠী IS এর হাতে 1,50,000 বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ইরাকি যৌথ বাহিনীর হাত থেকে বাঁচতে এবং মসুল থেকে পালাতে IS সদস্যরা এসব নিরীহ সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। IS সদস্যদের কাছে আটকে থাকায় খাবার সংকটে তারা মানবেতর জীবনযাপন করছে বলেও জানায় সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান লিজ গ্রান্ডে বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে বলেন, ওল্ড মসুলে IS সদস্যদের সঙ্গে ইরাকি বাহিনীর অব্যাহত যুদ্ধের কারণে বেসামরিক নাগরিক সেখান থেকে পালিয়ে আসতে পারছে না। এদিকে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর বিমান হামলায় 15 IS সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এক ইরাকি কর্মকর্তা জানান, ওই হামলায় IS এর গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌদি আরবে সামরিক ঘাঁটি স্থাপনে তুরস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিয়াদ। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA এক বিবৃতিতে জানায়, তুরস্ককে সৌদি ভূমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না। রিয়াদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে SPA আরও জানায়, সৌদি সেনাবাহিনীর মান সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দেশটিতে এ ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রিয়াদকে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিল। তিনি বলেছিলেন, কাতারে যেমন তুর্কি সামরিক ঘাঁটি রয়েছে, তেমনি সৌদি আরবেও একই রকম ঘাঁটি স্থাপন করতে চায় আঙ্কারা।
সৌদি আরবের তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সফরের সংবাদ সংগ্রহের সময় 2 সাংবাদিককে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। আটককৃত দুজন হলেন তুরস্কের টিভি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের রিপোর্টার হাসান আব্দুল্লাহ এবং ক্যামেরাম্যান নিহাত ইয়ামান। তারা তুর্কি চ্যানেলটির পাকিস্তান প্রতিনিধি হিসেবে কাজ করেন। শুক্রবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের 10 ঘন্টার মধ্যেই তাদের আটক করা হয়। তবে তাদের কেন আটক করা হয়েছে সেই বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তুর্কি টেলিভিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে কাতারের কূটনৈতিক টানাপোড়েন নিয়ে মক্কার একটি হোটেল থেকে লাইভ সম্প্রচারে বিশ্লেষণ করার সময় সৌদি পুলিশ তাদের দুজনকে আটক করে। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে এক ইরানি জেলেকে গুলি করে হত্যা করেছে সৌদি আরবের উপকূল রক্ষীরা। হতাহতের এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইরান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিশাল ঢেউয়ের কারণে ইরানি জেলেদের 2টি মাছ ধরার নৌকা তাদের সীমানা থেকে ছিটকে পড়লে সৌদি উপকূল রক্ষীরা নৌকা দুটির উপর গুলি চালায়। এতে এক জেলে নিহত হয়। বিষয়টিকে নীতি বহির্ভূত এবং অমানবিক বলে আখ্যা দিয়েছে ইরান। একই সঙ্গে ইরানি জেলেরা তাদের সীমান্ত অতিক্রম করেছিল কিনা তা খতিয়ে দেখছে তেহরান। এ বিষয়ে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সৌদি আরব প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। এ নিয়ে রিয়াদ ও তেল আবিবের মধ্যে গোপন আলোচনা চলছে বলে সৌদি আরব এবং আমেরিকার কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস। খবরে বলা হয়, সৌদি আরব ইসরায়েলি কোম্পানিগুলোর ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলের বিমান চলাচলের অনুমতি দেওয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের প্রধান 2 শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যে বহু ঘটনার গতি প্রকৃতি পাল্টে দেবে এবং ওই অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। ভূমধ্যসাগর থেকে 800 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির উপকূল রক্ষীরা। শনিবার পৃথক 6টি অভিযানে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার 9 শতাধিক অভিবাসী কয়েকটি রাবারের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। শুরু থেকেই তাদের নজরে রাখে উদ্ধারকারীরা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূল অভিবাসীদের কাছে খুবই পরিচিত। এবছর প্রায় 60,000 অভিবাসী লিবিয়া উপকূল ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে। ইসলামের নামে সন্ত্রাস ও উগ্রবাদ ছড়ানোর প্রতিবাদে পশ্চিম জার্মানিতে বিক্ষোভ করেছে শত শত মুসলমান। প্রতিবাদকারীরা জানান, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এ সময় ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পশ্চিম জার্মানির কোলনে সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলে 3,500 প্রতিবাদকারী অংশ নেন, যার মধ্যে অধিকাংশই মুসলমান। সম্প্রতি ইউরোপ সহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অংশগ্রহণকারী মুসলমানরা বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শান্তির বার্তা লেখা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল প্রতিবাদকারীদের হাতে। আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি চাই না কেউ আমার অনুভূতিকে আঘাত করুক। ইসলামের নামে কেউ মানুষ হত্যা করুক, এটা আমি কোনোভাবেই চাই না। একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে আমরা শান্তির মিছিলে এসেছি। আমরা মুসলমান। সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ভেনেজুয়েলায় সরকার বিরোধীরা আন্দোলন বিক্ষোভের পথ ছেড়ে আয়োজন করে আস্থার সমাবেশের। শনিবারের ওই আয়োজনে শতাধিক বিরোধী দলীয় কর্মী অংশ নেন। এ সময় তারা ধর্মীয় বিভিন্ন রীতিনীতি উপস্থাপন করেন। বিরোধী দলীয় নেতা লিলিয়ান তিনতুরি এবং আটক আরেক বিরোধী দলীয় নেতা লিওপোল্ডো লোপেজের স্ত্রীও এ সমাবেশে অংশ নেন। এটি রাজনীতি বা অর্থনীতির কোনো বিষয় নয়, এটি মানবাধিকার এবং শিশুর আগামীর প্রশ্ন। একবার ভাবুন, আপনার শিশুর বুকে গুলি লেগেছে এবং সে মারা গেছে। ঠিক এই ঘটনাটাই ঘটছে ভেনেজুয়েলায়। আমরা আমেরিকান স্টেট অর্গানাইজেশনকে বিশ্বাস করি। আমি তাদের অনুরোধ করছি, এ পরিস্থিতি থেকে মুক্তি দিতে আমাদের সঙ্গে সমস্বরে আওয়াজ তুলুন। একই সঙ্গে ভেনেজুয়েলায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববাসীর নিকট আহ্বান জানাচ্ছি।
স্পেনের মাদ্রিদে সরকারি ঘোষণা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক শরণার্থী আশ্রয়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। শনিবার শরণার্থী বিষয়ে কয়েকটি সংগঠনের উদ্যোগে মাদ্রিদের রাস্তায় আয়োজিত সমাবেশে শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা। যুদ্ধ বিধ্বস্ত মানুষকে আশ্রয় দেয়া মানবিক দায়িত্ব, আর মানবিকতা কখনো অবৈধ হতে পারে না। অভিবাসীরা কখনো অবৈধ নয়। জীবন ও জীবিকার তাগিদে পৃথিবীর যে কোনো প্রান্তে আশ্রয় পাওয়া প্রত্যেক মানুষের অধিকার। ঠিক উল্টো দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে। ইউরোপের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা অটুট রাখার দাবিতে জার্মানিতে অভিবাসী প্রবেশের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রায় 1000 অভিবাসন বিরোধী। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। শিরিন আক্তার, সময় সংবাদ। রমজান মাসের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালিদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই আয়োজন চলছে। আমাদের কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইউনাইটেড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের চেয়ারম্যান এম সাইফুল আলমের সভাপতিত্বে ইএম আকাশের পরিচালনায় শুক্রবার রাজধানী দোহার এক রেস্তোরাঁয় এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এম ফরিদুল হক, শফিকুল ইসলাম তালুকদার বাবু, শফিকুল ইসলাম সহ আরো অনেকে। সৌদি আরবে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়েত রাজ্য শাখার উদ্যোগে রাজধানী কুয়েট সিটির এক রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মাহমুদ আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগে প্রবাসী গোয়াইনঘাট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সার্জার এক রেস্তোরাঁয় সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মুসা আল আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক নজরুল ইসলাম। সভায় বক্তারা এলাকার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায়। এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যশোর জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম মান্নানের পরিচালনায় উপস্থিত ছিলেন যশোর জেলার প্রবাসীরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আফরিন জেরিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র পশ্চিমবঙ্গের দার্জিলিং, বেশ কয়েকজন হতাহত। সন্ত্রাসীদের মদদ রয়েছে দাবি মমতার। কাল শুরু হচ্ছে ব্রেক্সিট আলোচনা। দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশি সহ 30 লাখ ইউরোপীয় অভিবাসী। জাতীয় ঐক্যের ডাক রানী এলিজাবেথের। এবং পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 57, আহত অর্ধ শতাধিক। নিয়ন্ত্রণে কাজ করছে 1,500-এরও বেশি দমকল কর্মী। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।